আমেরিকাকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করে ফেলেছে ইরান। পরিষ্কার করে বলেছে হরমুজ প্রণালী আমেরিকার জন্য তখনই খোলা হবে যখন আমেরিকা ইরানের সমস্ত শর্ত পূরণ করবে। বেশ কয়েকটি শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করা ছাড়া ইরান হরমুজ প্রণালী খুলবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি, তিনি একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব তুখোড় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে পরিচিত। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং তিনি এ ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে যে যেখানে আমেরিকা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্ত দিত, এখন যুদ্ধ করতে এসে দেখা যাচ্ছে আমেরিকা ইরানের শর্তের আওতায় পড়ে যাচ্ছে এবং ইরান যে কঠিন কঠিন শর্ত দিয়েছে, এই কঠিন শর্ত যদি তারা মান্য না করে, পালন না করে, তাহলে হরমুজ খুলবে না এবং আমেরিকার এখানে কোনো প্রবেশাধিকার থাকবে না। এদিকে হুতিরা আবার সৌদি আরবকে বলেছে যে তাদের দাবি সৌদি আরবকে মেনে নিতেই হবে, তা না নেওয়া পর্যন্ত সৌদি আরবকে কোনো ছাড় দেওয়া হবে না এবং সৌদি আরব আলটিমেটলি এক ফোঁটা তেলও বিক্রি করতে পারবে না। তাহলে আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কি ধরনের বড় পরিবর্তন আসতে যাচ্ছে? ইরান আমেরিকাকে শর্ত দিয়েছে, বলেছে যে এই শর্তগুলো পালন করতে হবে, পূরণ করতে হবে আমেরিকাকে। যদি আমেরিকা এই শর্তগুলো পূরণ করে তবে আলোচনা হবে তাদের সাথে, তবে হরমুজ খোলার ব্যাপারে আলোচনা হবে। খুবই কঠিন শর্ত। মানে প্রথম কথাই হচ্ছে যে এই শর্তগুলো, তারা কতগুলো শর্ত দিয়েছে, সেই শর্তগুলো আগে মানতে হবে, তারপরে হরমুজ খোলার আলোচনা হবে, এরপরে অন্য কথা। পরমাণু টরমাণু এগুলো সব পরে থাকলো। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদের। বাকের জুলকাদের পরিচয়, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, এটা তো বটেই, কিন্তু এই জাতীয় নিরাপত্তা পরিষদটা কি, সেটা কি আপনারা জানেন? জাতীয় নিরাপত্তা পরিষদ হচ্ছে ইরানের সেই পরিষদ যে পরিষদ এই যুদ্ধকে হ্যান্ডেল করছে, অর্থাৎ যুদ্ধ পরিচালনা করছে যে পরিষদ, সেই পরিষদের সচিব। তার মানে তিনি কার্যত এই পরিষদের প্রধান, আর সর্বোচ্চ নেতা হচ্ছে পদাধিকার বলে বা যেভাবে তিনি এই পরিষদের প্রধান, সর্বোচ্চ নেতা। আর সচিব কার্যত তিনি সব কাজ পরিচালনা করেন। এই বাকের জুলকাদের, তিনি কিন্তু একসময় আইআরজিসিতে ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সচিব হিসেবে বাকের জুলকাদ আমেরিকার জন্য শর্তগুলো প্রকাশ করেছে। শর্তগুলো কি কি? একদম সর্বপ্রথম শর্ত, আমেরিকাকে তার আচরণ পরিবর্তন করতে হবে। এই আচরণ না পরিবর্তন করলে হরমুজ খোলা হবে না। তারপরে শর্ত কি? আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আমেরিকা ইরানকে আর হুমকি দিতে পারবে না, একদিনের জন্য না, একদিন একবারের জন্য হুমকি দিতে পারবে না, হুমকি দেওয়া বন্ধ করতে হবে। ইরানের যে সমস্ত পবিত্র আচার আচরণ, ধর্মীয় বিষয় যেগুলো আছে, এগুলো নিয়ে কখনো আমেরিকা কোনোদিন ইনসাল্ট করতে পারবে না। ইরানের আশপাশে অর্থাৎ হরমুজ প্রণালী এলাকায় বা আরো কোথাও কোথাও আমেরিকার পক্ষ থেকে যে ব্লকেড সৃষ্টি করে রাখা হয়েছে বা যে সমস্ত ব্লকেড আছে, এই ব্লকেড গুলো তুলে নিতে হবে। একদম হরমুজ খোলার আলোচনার আগে এই কাজগুলো করতে হবে। এরপরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে 2 দফা যুদ্ধ করেছে। 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধ, আর এবছরে অর্থাৎ 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যে সমস্ত সংঘাত সংঘর্ষ যুদ্ধ চললো, এই জন্য যে ক্ষতি হয়েছে ইরানের আমেরিকার হামলায় বা ইসরায়েলের হামলায়, এখানে ইসরায়েলের কথা উল্লেখ নেই, কিন্তু ইসরায়েল তো গুরুত্বপূর্ণ পার্টনার আমেরিকার। সেক্ষেত্রে এই যুদ্ধের টোটাল যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। সেটা কত ডলার, সম্ভবত ইরানের কাছে হিসেব আছে, আরো পরে হিসেব হয়তো নতুন করে দেয়া হবে।
এরপরে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। আর বিদেশে আটকে থাকা ইরানের যে সমস্ত অর্থ, এই অর্থগুলো ছাড় করতে হবে, ছেড়ে দিতে হবে, আটকে রাখা যাবে না। এই শর্তগুলো যদি পালন করে আমেরিকা, তবে হরমুজ প্রণালীর খোলা নিয়ে আলোচনায় বসতে রাজি আছে ইরান। এখানে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে একদম পরিষ্কারভাবে দেখা যাবে যুদ্ধ শুরুর আগে বা এক সময় আমেরিকা ইরানকে বিভিন্ন রকমের শর্ত দিত, এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, মানবাধিকারের উন্নতি করতে হবে, পরমাণু কর্মসূচি পালন করা যাবে না, অমুক করা যাবে না, তো নানান রকমের ফিরিস্তি থাকতো আমেরিকার পক্ষ থেকে। এখন যুদ্ধের পরে সিচুয়েশনটা কিভাবে পাল্টে গেল, ইরান আমেরিকাকে শর্ত দিচ্ছে যে আমেরিকা যদি ইরানের সাথে আলোচনা করতে চায় হরমুজ প্রণালী খোলার ব্যাপারে, তাহলে এই শর্তগুলো পালন করতে হবে, পূরণ করতে হবে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার, আমেরিকা একসময় ইরানকে বলতো তার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, এখন ইরান আমেরিকাকে বলছে তার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, তার আচরণ পরিবর্তন করতে হবে। আচরণ পরিবর্তন করার মানে কি? আচরণ পরিবর্তন করার মানে ইরান এটা বোঝাচ্ছে যে আমেরিকা যে হুমকি দিয়ে কথা বলে, যুদ্ধ শুরু করে দেয় বা অবরোধ করে, কথায় কথায় নিষেধাজ্ঞা দেয়, কোথায় কোথায় ভয় দেখায়, কথায় কথায় ইরানের সংস্কৃতি বা কৃষ্টি কালচার নিয়ে নানা রকমের ইনসাল্ট করে, অপমানজনক কথা বলে, এইগুলো মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট হিসেবে ইরান ভাবছে। এবং সেই জন্য বলেছে যে আমেরিকাকে তার আচরণ পরিবর্তন করতে হবে। ইতিহাস রিপিট করলো নিজেকে, যে কথা ইরানকে আমেরিকা বলতো এখন সেই কথা ইরান আমেরিকাকে বলছে। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে, তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে 267 বছরের ইতিহাসে আমেরিকার, এই 267 বছরের ইতিহাসে আমেরিকা 150টি দেশে ইন্টারফেয়ার করেছে, হস্তক্ষেপ করেছে, এবং এই সমস্ত দেশের রাজনৈতিক ভাগ্য বদলে দিয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে, কু ঘটিয়ে, কেওয়াস কন্দল লাগিয়ে, নাশকতা চালিয়ে, অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে সরকার পরিবর্তন করে দিয়েছে, মারামারি, কেওয়াস কন্দল, বিভিন্ন রকম সংকট তৈরি করে দিয়েছে। এবং যেখানে হয়তো নির্বাচিত সরকার ছিল, সেই নির্বাচিত সরকারকে উত্থাপ করে সেনা শাসিত সরকার দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছে। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে তোমাদের ইতিহাস মোটমাট 267 বছরের ইতিহাস, 267 বছরের ইতিহাসে 150টি দেশে তোমরা রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করে দিয়েছ, সেই সমস্ত দেশে হস্তক্ষেপ করে। ইরানের 3000 বছরের বেশি ইতিহাস ঐতিহ্য, ইরান এই কাজগুলো করেনি। এদিকে ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী শুধু ইরানের কাছে একটি বাণিজ্যিক রুট নয়, বরং এটি শক্তির গুরুত্বপূর্ণ উৎস। ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে এই শক্তির উৎসকে ইরান কাজে লাগাবে, ব্যবহার করবে। তার মানে হরমুজ প্রণালী তারা যে কন্ট্রোল করছে সেটা করবে। এদিকে আরেকটি খবর দিয়ে আমি ইরান আমেরিকা প্রসঙ্গটা শেষ করতে চাই, সেটি হচ্ছে আমেরিকার আর্মির যিনি চিফ অফ স্টাফ পদত্যাগ করেছেন, জেনারেল র্যান্ডি জর্জ। এই র্যান্ডি জর্জ পদত্যাগের আগে একটা কথা বলেছিলেন, সেই কথা এখন সামাজিক মাধ্যমে একদম ছয়লাভ হয়ে গেছে, ভেসে বেড়াচ্ছে ব্যাপকভাবে। সেই কথাটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন যে আমি তার মানসিক স্বাস্থ্য নিয়ে, তার মানসিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। তিনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা সেটা প্রশ্ন। এই জন্য তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা দরকার। একেবারে সরাসরি অভিযোগ করে বলেছেন জেনারেল র্যান্ডি জর্জ, তিনি বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে আমেরিকার সামরিক বাহিনী ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে। তিনি ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন ইরানের সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী, যাই বলেন। তার মানে আমি একটা দুটো ভিডিওতে বলেছিলাম আপনাদের থাকার কথা মনে, যে ডোনাল্ড ট্রাম্প আরো যদি কিছুদিন বেশি ক্ষমতায় থাকেন তাহলে আমেরিকার মানে সর্বনাশ যা হওয়ার তা পুরোটাই হয়ে যাবে। এবং সম্ভবত তাকে দিয়ে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার জন্য মিস্টার পুতিন যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবং বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার ব্যাপারে পুতিনের হাত ছিল।
তিনি অনেক কিছু রোল প্লে করেছিলেন। ব্যাপারটা তো যদি তাই হয়, তাহলে পুতিনের একটা মিশন আছে যে আমেরিকার শক্তি খর্ব করে দিয়ে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে। তা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ হলে সেই কাজটা সহজ হয়। তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, মাঝখানে জো বাইডেন, পরে আবার তিনি ক্ষমতায় এসেছেন এবং এখন পুরো দস্তুর যুদ্ধ করছে এবং তারই জেনারেলরা বলছে যে আমেরিকার সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতএব আমার কথা মনে হয় সঠিকই ছিল। যাই হোক দর্শক, আমি হুতিদের প্রসঙ্গ একটু আলোচনা করে শেষ করব। ইয়েমেনের হুতিদের সামরিক বাহিনী যেটা, তার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন সামরিক বাহিনীর পক্ষ থেকে বা ইয়েমেন গভর্নমেন্টের পক্ষ থেকে, হুতি সমর্থিত গভর্নমেন্ট যেটা, তাদের পক্ষ থেকে, যে সৌদি আরব যদি ইয়েমেনের দাবি মেনে নেয়, অর্থাৎ হুতি সমর্থিত সরকারের দাবি মেনে নেয়, তবেই শুধুমাত্র তারা তেল রপ্তানি করতে পারবে, তাছাড়া এক ফোঁটা তেলও রপ্তানি করতে পারবে না। দাবিটা কি? দাবিটা আমি মনে করি যথেষ্ট সহজ। সেটা হচ্ছে সৌদি আরব ইয়েমেনের উপরে যে অবরোধ আরোপ করে রেখেছে সেই অবরোধটা প্রত্যাহার করে নেয়, তাহলে ইয়েমেনও অবরোধটা প্রত্যাহার করে নেয়। আজ 12 বছর যাবৎ সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং 12 বছর যাবৎ অবরোধ দিয়ে রেখেছে। এই অবরোধ দিয়ে প্রতিবেশী দেশ তার অধিকার ধ্বংস করা হচ্ছে। ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ, প্রতিবেশী দেশ, কত অধিকারী তার ছিল সৌদি আরবের কাছে, কোনো কিছুই তার থাকছে না। সবচেয়ে বড় কথা, 2021 সালে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতির পরে কেন ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ থাকবে? এবং এখন মধ্যপ্রাচ্যে যখন একটা ক্রিটিক্যাল অবস্থা, সেই অবস্থায় কেন সৌদি আরব ইয়েমেনের উপর অবরোধ আরোপ করে রাখবে? ইরানের একটি বেসামরিক বিমান ইয়েমেনের রাজনৈতিক নেতাদেরকে আনতে গিয়েছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য, এবং তাদেরকে পৌঁছে দিয়েছে। আনতে যখন গিয়েছে আবার পৌঁছাতে যখন গিয়েছে, দুইবারই সৌদি আরব ইয়েমেনের উপর হামলা চালিয়েছে। এটা তো খুব গ্রহণযোগ্য কথা না। যখন মধ্যপ্রাচ্যে খুব একটা ক্রিটিক্যাল অবস্থা, সেই সময় সৌদি আরব এই আচরণগুলো করে কেমন? আর এখন যে সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তান কেন্দ্রে জোট বাঁধছে, সেই জোট কার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হবে? মধ্যপ্রাচ্য যখন একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছিল, একটা ভালো অবস্থার ভেতরে ছিল, তখন সৌদি আরব এই কাজগুলো করছে। কি লাভটা হবে? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? ইরান আমেরিকাকে একেবারে কড়া শর্ত দিয়ে দিয়েছে, এই শর্তগুলো পালন না করলে কোনো মতেই হরমুজ প্রণালী খোলার আলোচনায় শুরু করা হবে না আমেরিকার সাথে। খোলা তো পরের কথা। ইরান যে শর্ত দিয়েছে, এই শর্তের